যেহেতু বারবার খবর আসতেছে বিকেল থেকেই শহীদ হচ্ছে, হুজুরের জন্য শহীদের হওয়ার প্রস্তুতি নিয়ে উজু করে স্টেজে গিয়েছেন। এনামুল হাসান ফারুকী, মৌলানা এনামুল হাসান ফারুকী। মানে হুকুম দিছে হুজুর, আমি হলাম বাস্তবায়ন করছি সবাইকে নিয়ে। এই জন্য আমি অ্যাম্বুলেন্স 1 ঘন্টা আটকে রাখছি। অথচ আমার কিরকম কাতিবিন জানেন, এনএসআই, ডিজিএফআই, এনএসআই প্রধান সহ এরা সবাই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে আসছে। প্রথম আলোর একজন সাংবাদিক করে নিয়ে আসছে, এদিকে পেটের এদিকে। মানে ওরা কি গুলো পানি খেতে চাইলে যে বোতলের সিপিতে করে একটু একটু করে এখানে দেয়, এদিকে চাপ দিতেছে যে হাতে এদিকে ঢুকে। 2013 সালের 5ই মে রাজধানীর শাপলা চত্বর, চারপাশে লক্ষ জনতার ঢল, মাথায় টুপি, হাতে তসবিহ, কণ্ঠে স্লোগান। 13 দফা দাবি আদায়ের তীব্র সংগ্রাম। মরহুম আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে এই ঐতিহাসিক সমাবেশে দলমত নির্বিশেষে সমবেত হয়েছিল ধর্মপ্রাণ তৌহিদি জনতা সহ সারা দেশের আপামর সাধারণ মানুষ। ইসলাম অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ইসলামী মূল্যবোধ রক্ষার দাবিতে রাজধানী ঢাকায় সৃষ্টি হয় এক অভূতপূর্ব মানব জোয়ার। ফ্যাসিবাদীর স্টেশন শাহবাগকে স্তব্ধ করে দিয়ে আছড়ে পড়ে তৌহিদি জনতার ঢেউ। এই দৃশ্যপটের কেন্দ্রীয় অগ্রণী ভূমিকার অন্যতম নেতৃত্ব ছিলেন বুদ্ধিদীপ্ত, সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব মরহুম মাওলানা জুনায়েদ বাবুনগরী এবং কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নূর হোসেন কাসেমি। জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও সে আন্দোলনে শহীদ হয়ে শহীদ হওয়ার জন্য খেলুন থাকা অবস্থায় বলেছে যে আমি আসলে যেহেতু বারবার খবর আসতেছে বিকেল থেকেই শহীদ হচ্ছে, যে রাতে ওই ধরনের কোনো ম্যাচাকার হইতে পারে, তো হুজুরের জন্য শহীদের হওয়ার প্রস্তুতি নিয়ে উজু করে স্টেজে গিয়েছেন। এবং হযরত আমিরের প্রতি যে একটা আনুগত্য, যে হযরত উপর থেকে নির্দেশ আসে না যে এখান থেকে চলে যাব, তাহলে আমি কিভাবে চলে যাই। তারপরে কর্মীদের প্রতি একটা দায়িত্ববোধ, যে এত হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা আসছেন দিন ইসলামে আমাদের ডাকে, দিন ইসলাম রক্ষার্থে, তো আমরা এই মুহূর্তে যদি নিজেরাই সরে যাই তাহলে আমাদের কর্মীদের কি অবস্থা হবে? ওনারা তো আমাদের দিকে তাকিয়ে আছে। আজকের গল্পটা আপসহীন নেতা জুনায়েদ বাবুনগরীর অপ্রতিরোধ্য যাত্রাকে রুখে দেওয়ার ষড়যন্ত্রের গল্প। ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসা থেকে উঠে আসা অতন্দ্র প্রহরী জুনায়েদ বাবুনগরী শুধু একজন আলিমই নন, তিনি ছিলেন এক চলমান চেতনা। তিনি বিশ্বাস করতেন ইসলাম শুধু মসজিদের মিনারে সীমাবদ্ধ নয়, এটি সমাজ, রাষ্ট্র ও রাজনীতির মেরুদণ্ড। একটা সময় তার কণ্ঠস্বর হয়ে ওঠে দেশ ও ইসলামপ্রিয় মানুষের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। কিন্তু প্রয়োজনে রাসূলুল্লাহর সুন্নাত আদায় করার জন্য প্রয়োজনে সুতার টুপি লামাইয়া লোহার টুপি পরতে হবে। আর এটাই হয়ে দাঁড়ায় তার অপরাধ। নিয়ন্ত্রণের যুদ্ধে রাষ্ট্রযন্ত্র যখন তাকে থামাতে ব্যর্থ হয়, তখন শুরু হয় নিপীড়নের চরম রূপ। মূলত 5 মের পর থেকে হযরতকে টার্গেট করেছে, কারণ ওরা যখন দেখেছে যে হুজুরেই মূল নেতৃত্বের ভূমিকায় হুজুরেই আছেন, যদিও আরো অনেকে আছেন, কিন্তু হুজুরের যে একটা ভিত মজবুতি, এটাকে ওরা আসলে ভয় পেত। গ্রেফতার, রিমান্ড, শারীরিক নির্যাতন, এই সব কিছুর পরও মাওলানা বাবুনগরী ভেঙে পড়েননি, বরং হুইল চেয়ারে বসে আরো দৃঢ়ভাবে, আরো সাহসিকতায় নিজের অবস্থানের জানান দিয়েছেন। এই যে একটা দৃঢ় চেতা হযরতের আদর্শ, নীতি আদর্শের ক্ষেত্রে আপোষহীনতা, এই বিষয়গুলোকে ওরা বেশি ভয় পাইত। এ দুঃসময়ের সময় তার পাশে ছায়াসঙ্গীর মতো ছিলেন মাওলানা এনামুল হাসান ফারুকী, একজন নির্ভরযোগ্য সহকারী, নিবেদিত প্রাণ শিষ্য ও খলিফা। ফারুকী শুধু বাবুনগরীর ছায়া ছিলেন না, ছিলেন বিশ্বস্ত একজন সেবকও। কিন্তু রাষ্ট্রের দমননীতি একে একে এই ছায়াকে নিশানা করে। এবং আমাকেও এই জন্য 2টা গোয়েন্দা সংস্থা থেকে যে আমার কি লাগবে, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, তারপরে ইত্যাদি, হ্যাঁ সরাসরি একদম সরাসরি, একবার না একাধিকবার, অসংখ্যবার, অগণিতবার, যে তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে বিকাশ নাম্বার দাও, হাঁটাচাইতে বাসা নাও, যাতে প্রতি মাসে অন্তত 50,000 টাকা হয়, সব খরচ আমরা দিব, গাড়ি দরকার, বাড়ি দরকার, কি লাগবে, তুমি ছোট মানুষ এত ইয়ে করতেছো কেন? এক পর্যায়ে এনামুল হাসান ফারুকীকেও তুলে নিয়ে যাওয়া হয়, তার উপরও চলে পৈশাচিক নির্যাতন।
আজ সেই নির্যাতনের পরিণতিতে তিনি মৃত্যুর দ্বারে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। মাওলানা জুনায়েদ বাবুনগরীর প্রতি আক্রোশের জের ধরে নিষিদ্ধ আওয়ামী লীগের ইশারায় তার একনিষ্ঠ খাদেম ও শিষ্য মাওলানা এনামুল হাসান ফারুকীর সাথেও ঘটেছিল এক নারকীয় ঘটনা। মাওলানা এনামুল হাসান হুজুরের সঙ্গে তার এই নিবিড় ঘনিষ্ঠতার কারণেই বিগত ফ্যাসিবাদী আমলে প্রচন্ড রোষানল এসে পড়ে। যখন 2021 সালের এপ্রিল মেতে হেফাজতে ইসলামের উপর সরকারি খড়গ নেমে আসে, একের পর এক গ্রেফতার হয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এই গ্রেফতারের মিছিলে অন্যতম আলোচিত মুখ ছিল আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির এই ঘনিষ্ঠ সহচর মাওলানা এনামুল হাসান ফারুকী। তো এটা একটা অমানসিক নির্যাতন, নির্দোষ মানুষকে গ্রেফতার করে এভাবে নির্যাতন করে তাকে পঙ্গুত্ব এবং মৃত্যু মুখে ঢেলে দেওয়া, এটা মানবাধিকার লঙ্ঘন। হুজুরের অত্যন্ত বিশ্বস্ত হওয়ার কারণে এবং প্রিয় হওয়ার কারণে হুজুরের কাছ থেকে যদি তারে সরিয়ে দেওয়া যায় তাহলে হুজুর দুর্বল হয়ে যাবে। এই কারণেই এনামুল হাসান ফারুকীকে হেফাজতের কোনো দায়িত্বে না থাকার পরেও তাকে গ্রেফতার করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। যেদিন রাতে গ্রেপ্তার হয়েছে সাথে সাথে র্যাব 7 হেডকোয়ার্টার নিয়ে গেছে। রাতে কোয়ার্টার নেওয়ার পরে তখন থেকে জিজ্ঞাসাবাদ, বড় বড় অফিসাররা আসতেছে, আমার শুধু হত্যা মামলা, তখন থেকে জিজ্ঞাসাবাদ শুরু। তো এইভাবে টানা 12 দিন ওরা আমাকে একটা গেঞ্জি একটা লুঙ্গিতে এভাবে ফালায় রাখছে। এনএসআই, ডিজিএফআই, এনএসআই প্রধান সহ এরা সবাই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে আসছে এবং ওখানে রিমান্ডে প্রথম আলোর একজন সাংবাদিক করে নিয়ে আসছে। আমি জানতাম না সেটা হলো নারায়ণগঞ্জে। হঠাৎ আসছে কি দেখতে মিডিয়ার মতো মানুষ। তো আমি জিজ্ঞেস করলাম সুন্দর করে যে ভাই আপনি কোথায় কি? পরে বললো যে আমি প্রথম আলোর। জুনায়েদ বাবুনগরী ছিলেন হেফাজতে ইসলামের আহ্বায়ক কমিটির আমির। তার প্রেস সচিবের কাজ আঞ্জাম দিতেন ইনামুল হাসান ফারুকী। তিনি বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন এবং তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। 2021 সালের 21 মে শুক্রবার রাত হাটহাজারীর ফাতেহাবাদ এলাকা থেকে র্যাব 7 তাকে গ্রেফতার করে। শনিবার সন্ধ্যার মধ্যে তাকে হাটহাজারী থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান। গ্রেপ্তার হয়ে 2021 সালে 21 মে, এই মাসেই 21 তারিখ গ্রেপ্তার হয়ে রাতে অসংখ্য পুলিশ র্যাব মিলে পুরা ঘেরাও করে নিয়ে যায়। সে সময় তিনি বলেন, ইনামুল হাসান ফারুকীকে প্রয়াত হেফাজত আমির শাহ আহমদ শফি হত্যা মামলা এবং 2021 সালের 26 মার্চ হাটহাজারীতে হেফাজতে ইসলামের সহিংস কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে, অথচ তিনি নিজেই শাহ আহমদ শফির খলিফা ছিলেন। ওরা আমারে বারবার একটা কথা বলতে চাইতেছে যে আল্লামা বাবুনগরী সাহেব হুজুর হাটহাজারীর মুহতামিম এবং হেফাজতের আমির হওয়ার জন্য বাবুনগরী হুজুরকে খুন করছে। আর খুনটা কি করছে, মানে আমি অন্যদের সাথে যাদেরকে আসামি বানাইছে, ওই ঢাকার মামুনুল হক, হাটহাজারী যারা আছে, চট্টগ্রাম ফটিকছড়ি, মানে যাদেরকে ওরা প্রতিবন্ধক মনে করছে সবাইকে তো মামলা অন্তর্ভুক্ত করছে। তো সবাইকে নিয়ে বাস্তবায়ন করছে, মানে হুকুম দিয়েছে হুজুর, আমি হলাম বাস্তবায়ন করছি সবাইকে নিয়ে। এই জন্য আমি অ্যাম্বুলেন্স 1 ঘন্টা আটকে রাখছি। অথচ আমার কিরামান কাতিবিনও জানে না কোথায় কি হয়েছে। আমরা হুজুর রুমে তালাবদ্ধ ভিতরে, কোথায় কি হয়েছে আমাদের জানা নেই। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব এবং বাবুনগরী সাহেব হুজুর দুজনের কাছে বুখারে পড়ার সুযোগ হয়েছে এবং দুজন আমার তাজকিয়ারও শায়েখ। তো ওরা আহমদ শফি হুজুর ইন্তেকাল করার পরে প্রশাসন থেকে পরিচিত হয়ে ওনাদের কেউ একটা মামলা করেছিল, জানেন যে হুজুরকে হত্যা মামলা। তো ওখানেও মূলত আমার তো ওটার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নাই, এমনি তো মামলাটা ভুয়া। ওখানে আমাকে দিচ্ছে যে আমি মানে হুজুরের অ্যাম্বুলেন্স রাস্তায় 1 ঘন্টা আটকে রেখেছি। যখন নিশ্চিত হয়েছে হুজুর মারা গেছেন তখন আমি হুজুর অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিয়েছি। 2021 সালের 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ হয়। দাবি করা হয় দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা থেকে মিছিল বেরিয়ে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করা হয়, আর পুলিশের সাথে সংঘর্ষে 4 জন নিহত হয়। এই ঘটনায় প্রথমে 6টি ও পরে আমির জুনায়েদ বাবুনগরীকে প্রধান আসামি করে আরও 3টি মামলা হয়। তারপর শুরু হয় এক অন্ধকার অধ্যায়, যাকে আইনের দেয়ালের বাইরে থেকে আমরা বলি রিমান্ড। দুর্ধর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের কায়দায় তাকে আটক করে যখন থানায় নেওয়া হয় তখন মনে হয় পুরো থানা আগে থেকে সাজানো হয়েছে এক পরিকল্পিত কর্মকাণ্ডের জন্য। তৎকালীন দায়িত্বে থাকা এসপি রশিদুল হক তাকে ইন্টারোগেট করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কেশব চক্রবর্তী ও প্রথম আলো সাংবাদিক সহ হাটহাজারী ও চট্টগ্রামের সিনিয়র কর্মকর্তারা। যে এনামুল হাসান ফারুকী, তো তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো আসলে কোনোটাই সত্যতা নাই। কারণ একই বিষয় নিয়ে 14টা মামলা হওয়া, এটা আইনে ব্যত্যয় ঘটেছে এবং তার মামলাগুলোতে আসলে আজহারগুলো দেখলে বোঝা যাবে যে মামলাগুলো কোনোটাই সত্যতা নেই। কারণ একই বিষয় নিয়ে 14টা মামলা হওয়া,
এবং এক এক ঘটনা ঘটনা না হওয়ার প্রেক্ষিতেও কোনো ঘটনা না হয় নাই, তারপরও এই বিভিন্ন মামলা দিয়েছেন এই মিথ্যা ঘটনা সাজিয়ে। 13 সালের মামলাগুলো এখনো তদন্তাধীন, আজকে 12 বছর। তো কি তদন্ত করেছে ফ্যাসিস্ট সরকার আমলে? এগুলো ফ্যাসিস্ট সরকার মামলাগুলো করেছে শুধুমাত্র তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। যেহেতু মামলাগুলো এখন ফ্যাসিস্ট সরকার নাই, স্বৈরাচারী সরকার পালিয়েছে, তো এখন যেহেতু ডক্টর ইউনূস সাহেব উনি ইন্টারিম সরকার আছেন, উনি চাইলে যেহেতু আইন উপদেষ্টা, উনি বলেছেন যে ফ্যাসিস্ট সরকারের যে মামলাগুলো আছে ওনাগুলো প্রত্যাহার করে নেবেন। আমার আশা থাকবে এই মামলাগুলো এখনো পর্যন্ত তদন্তাধীন, আপনারা এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মামলাগুলো ফাইনাল রিপোর্ট করে দিলে এটা অন্তত ন্যায় বিচার হবে। বিভিন্ন সেক্টরের বড় দায়িত্বশীল আছে, কি কাউকে কথা আমি চিনি আর অনেককেই চিনতেছি না, কিন্তু ওদের সবার গেট আপ বসার স্টাইল দেখে সবাই বড় বড় অফিসার। জামাত বিএনপি ধরে এত লাখ টাকা দিছে এগুলো করার জন্য। আমার র্যাব বলতেছে কিরে তোর তো অনেক পপুলারিটি, সবাই তো দেখি তোরা অনেক মহব্বত করে, ফেসবুকে দেখি সব তোর নিয়ে পোস্ট। তো এরা চাইছে যে মানুষ যে আমাকে মহব্বতটা করে, এটা যাতে মানুষ ধ্বংস হয়ে যায়, যে আমি টাকা খেয়ে এই ধরনের কার্যক্রম চালাইছি। তো আমি বলছি স্যার আপনাদের কাছে যদি তথ্যই থাকে তাহলে আমার জিজ্ঞাসাবাদ করে লাভ। হুজুরের গুলশানে কটা বাড়ি আছে, বনানীতে কটা আছে, ধানমন্ডিতে কয়টা আছে, হযরতের কত কোটির মালিক, পাকিস্তান থেকে কত কোটি টাকা আসে, জামাত কত দেয়, বিএনপি কত দেয়, ইত্যাদি যত ধরনের আজগুবি প্রশ্ন এগুলো করেই যাচ্ছে। সেখানে জামাত বিএনপির সাথে সংশ্লিষ্টতা, আর্থিক দুর্নীতি, বাবুনগরীর বিষয়ে মিথ্যা সাক্ষী সহ পাকিস্তানের সাথে জঙ্গি সম্পর্কের মিথ্যা দাবিও করা হয়। এসব কিছুতে যখন কোনো প্রকার তাদের সন্তোষজনক উত্তর মেলেনি, তখন এক পর্যায়ে নারী ঘটিত অপবাদ দেওয়ার ঘৃণ্য অপচেষ্টাও চালানো হয়। না তোমার নামাজ নিষেধ করে দিছি। আমি ওদেরকে বারবার কিছু কয় না, তুই আমরা যা বলবো তো আমাদের সাথে স্বীকার করবি, তাহলে তোরা নামাজ পড়তে দিব। আমি কানতে ওদের কাছে হাত জোর করতে শুধু আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আপনি বলেন আমি কি বলতাম এদেরকে। টানা 6 দিন যে দাঁড় করে জিজ্ঞাসাবাদ করছে, শুধু দাঁড় করে রাখেন, এখানে তো হেলান দেওয়ার সুযোগ নেই, ঘুম তো নাই, এমনি সোজা দাঁড় করে আছে। আর দাঁড়াইতে পারতেছি না, তখন এভাবে ধরে আমাকে গ্রিলের সাথে হ্যান্ডকাপ দিয়ে ঝুলে দিছে, কোনোভাবে আমি যাতে না বসি। এবং টয়লেটে নিয়ে গেছে, সেখানে পর্যন্ত ওরা এত পরিমাণ দুরাচরণ করছে, এক হাত খুলে আর এক হাত দিয়ে টানে ধরে রাখছে। সে টয়লেটে দাঁড়ায় আছে, পুলিশ আমার সাথে দাঁড়ায় প্রসাব কর, সেখানে পর্যন্ত বসতে দেয় না, দাঁড়ায় প্রসাব করাইছে, তুই দাঁড়ায় প্রসাব কর। তো আমি 4-5 দিন 6 দিন হয়ে যেতেছে দাঁড়ায় আছি, সেখানে এই পেট ফুলে এরকম হয়ে গেছে, আমার পা গুলো সব এরকম ফুলে ফেটে গেছে, পা দিয়ে পানি বের হইতেছে, পায়ের তালুটা এরকম ফুলে গেছে, এদিকে ফোসকা ফুলে গেছে, পেট এত বড় হয়ে গেছে। তারপরে পেশাব এত মনে হয় যেন আগুন বের হইতেছে, এত কষ্ট হচ্ছিল। সে ধরে রাখছে আর হাসতেছে, আমাকে পেশাবটা পর্যন্ত বসা করতে দেয়নি। তারপর নিয়ে আসছে, নামাজটা পড়তে দিচ্ছে না। এই খানার সময় টানা 13 দিন হাত বেঁধে রাখার ফলে দুহাতে সৃষ্ট জখমে যখন কাতরাচ্ছিলেন ফারুকী, তখন এক অপরিচিত নারীর মাধ্যমে তাকে খাইয়ে দেওয়ার দৃশ্য ক্যামেরায় ধারণ করার প্রস্তুতিও নেওয়া হয়, যা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ফারুকী। হ্যান্ডকাপ তো লাগা রাখছে, এখন ওরা খানার সময় বলতেছে চাবি খুঁজে পাইতেছে না, নাটক। হ্যান্ডকাপে চাবি পাইতেছি না, তুমি কেমনে খাইবা? ও একটা মেয়ে আছে, ওখানে দেখলাম বিভিন্ন ধরনের মেয়ে, ওরা গোয়েন্দাগিরি করে যত সম্ভব ফুকের টুকির সাইজ। আমার কাছে তা মনে হয়েছে বিভিন্ন ধরনের লোক, ওরা সব অফিসের লোক। তা আমার বলতেছে মহিলাটা আমার খাওয়াই দিতে। এখন মহিলাটাও একটু ইতস্তত করতেছে যে আমি একজন হুজুর মানুষ, সে তো জানে আমার কেমনে খাওয়াই দিবে। আর মহিলাটা মনে হিন্দু যত সম্ভব। তারপরে বলতেছে খা বা মাত দিয়ে খা। তারপরে হ্যান্ডকাপ খুলে দিচ্ছে, আমরা বলতেছে এক হাতে প্লেট ধরে দাঁড়া দিয়ে খাইতে, যেখানে আমি দাঁড়াইতে পারতেছি না, প্লেট ধরতে পারতেছি না, আমার হাত ফুলে গেছে, সেখানে দাঁড়া দিয়ে খাইতে। আমার মনে হচ্ছে এক সাগর পানি খাইতে পারবো, কিন্তু ওরা আমার সাথে মস্করা করতেছে, ঘন্টায় ঘন্টা পানি দিতেছে। আমি তো পানি করে চিৎকার করতেছি, ভাই একটু পানি দেন, স্যার একটু পানি দেন, আল্লাহর রাস্তায় একটু পানি দেন, আমি মরে যাচ্ছি। তুই মরে যা, তুই মরে যা, আমরা চাই তুই মরে যেতে, তুই স্বীকার কর, আমরা যা বলছি তুই এগুলো বল। ওরা কি গুলো পানি খেতে চাইলে যে বোতলের সিপিতে করে একটু করে এখানে দেয়, তখন আরো পিপাসা লাগে, 1-2 ফোঁটা একটু ভিতরে যায়, পিপাসা আরো বেড়ে যেতেছে। তারপরে মুখে দেয় না, ওরা মুখের মধ্যে আনে জগের মধ্যে ভরে পানি মেরে দিতেছে, তারপর আমরা খাইতে দিয়ে দিতেছে। এভাবে তো প্রতিদিন চালাই দিচ্ছে, মায়ের দৌড় থাপ্পড় দিতেছে কানে, এবারে এভাবে করে এখানে এদিকে চাপ দিতেছে, যে হাতে এদিকে ঢুকে, এদিকে পেটের এদিকে। রিমান্ডের পর থেকে 4টে ছিল জেলও আমার সাথে, পরে তো কন্ডেম সেলে ফাঁসির জেলে পাঠাই দিছে। তারপর ওরা এমন টর্চার করছে, লজ্জাস্থানে পর্যন্ত চাপ দিছে, এবং ওরা টর্চার নির্যাতন করতে করতে এক পর্যন্ত আমি জ্ঞান হারাই ফেলছি। 2021 সালের 19 আগস্ট জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেন। সে সময় ফারুকী রিমান্ডে ছিলেন। বাবুনগরীর ইন্তেকালের পর তাকে রিমান্ড থেকে হাজতে পাঠানো হয়। এই পুরো রিমান্ডের সময় তার উপর চালানো হয় প্রচণ্ড মানসিক ও শারীরিক নির্যাতন।
আমাদের হুজুর যেদিন ইন্তেকাল করছেন তখন আমি রিমান্ডে নারায়ণগঞ্জে, তাদের 2 থেকে 3 মাসের ভিতরে হুজুর ইন্তেকাল করছেন। এনামুল হাসান ফারুকীর বাবার সাথে কথা বললে তিনি বলেন, 5 বাহিনী একসাথে মিলে আমার ছেলেকে গ্রেফতার করে এবং এরপর থেকে একে একে 16টা মামলা দেয় তার নামে এবং 15 মাস বিনা অপরাধে জেলখানায় রাখে। এর মধ্যে 4 মামলায় 22 দিনের রিমান্ড দেয়। এই রিমান্ডে তার উপর যে মানসিক ও শারীরিক টর্চার করা হয়েছে, টর্চারের এক পর্যায়ে যখন তার শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে এবং অবস্থা এমন হয় যে এখন বাঁচানো মুশকিল হয়ে যাবে, তখন তাকে তড়িঘড়ি করে জামিন দিয়ে দেওয়া হয়। বের হওয়ার পর ডাক্তার তার কন্ডিশন দেখে কমপক্ষে 1 বছর বেড রেস্টে থাকার পরামর্শ দেয়। তার ঠিক 10 মাস পর দেখা যায় তিনি শারীরিকভাবে আরও ভেঙে পড়েছেন। ছুটি নিয়ে বাড়িতে আসতে লাগলো, তখনই কেউ ওনাদেরকে ইনফরমেশন দিয়া আমার ছেলেকে রাস্তা থেকে উঠে নিয়ে গেল 4-5 বাহিনী। তো ওর পর থেকে তাকে একে এক করে 16টা মামলা দিল। তার মধ্যে 15 মাস তাকে অন্যায়ভাবে, শতভাগ অন্যায়ভাবে জেলে আটকে রেখে 22 দিনের মতো 4 মামলায় রিমান্ড দিল, 4 কি 5 মামলায়। তো ঠিকই 8-10 মাস পর থেকে তার ইনজুরি দেখা দিল, সে হাত পা বসে যায়, হ্যাঁ, সে কথা বলতে পারে না, সে শরীরে উঠতে পারে না, হ্যাঁ, সুস্থ মানুষ যেন সে ঝরে পড়ে গেল। RDM PG সব আর বোর্ড করতে করতে ডাক্তাররা প্রফেসররা দেখলো যে না, ওনার তো যেই ইনজুরি, যে ক্যান্সার প্রয়োগ হয়েছে, এটা বিশেষ কোনো চাপে বা বিশেষ কোনো অ্যাকশানটা কি আমারে ওনারা একাধিকবার বলে দিয়েছেন যে ওনাকে জেলে থাকা অবস্থায় ওনাকে যেই মৃত্যুমুখে পতিত হওয়ার জন্য যেই পয়জন খাওয়ানো হয়েছে, সেটা তার ইনফেকশন হয়েছে। বাংলাদেশে তার কোনো ট্রিটমেন্ট নেই, অবশ্যই তাকে ভারতে যেতে হবে। আমরা ভারতে কোথায় যাবেন আপনাদেরকে সেটা ফরওয়ার্ডিং করে দিব। তার বাবা আরও বলেন, জেলখানায় থাকা অবস্থায় তার উপর শারীরিক নির্যাতন সহ একজন মানুষকে মৃত্যুমুখে পতিত হওয়ার জন্য যা করতে হয় তাই করেছে বলে মনে করেন ডাক্তাররা। তারপর বাংলাদেশে আর চিকিৎসা এগোনো যায়নি, নিয়ে যেতে হয় ভারতে এবং সেখানে 5 মাস তাকে চিকিৎসাধীন রাখা হয়। কিন্তু সবশেষে ভারতের ডাক্তাররাও জানিয়ে দিয়েছেন, আমাদের এখানে আর কোনো চিকিৎসা হবে না, ওনাকে এখন উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড বা সিঙ্গাপুর নিয়ে যেতে হবে। উন্নত চিকিৎসা নিতে হলে হয়তো চীন যেতে হবে বা অন্য কোনো উন্নত বিশ্বে যেতে হবে। সেখানে 25 থেকে 30 হাজারের উপর ডলার ব্যয় হবে। সে এখন নিঃস্ব হওয়ার পথে, তার সন্তান আছে, মাসুম বাচ্চা আছে, শিশু সন্তান আছে, তারা যাতে পিতৃহারা, পিতৃস্নেহ থেকে বঞ্চিত না হয়। এই নির্যাতন তার জীবনে রেখে গেছে এক গভীর ক্ষতচিহ্ন। এনামুল হাসান ফারুকী বর্তমানে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত রয়েছে। এই ক্যান্সারের চিকিৎসায় নানামুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তার এই চিকিৎসা বাবদ খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ ব্যয় বহন করা অবশ্যই এটি সাধারণ পরিবারের পক্ষে দুঃসাধ্য ব্যাপার। আমাদের প্রত্যেকের ঐতিহাসিক দায়িত্ব যে আমরা আমাদের এই ভাইয়ের পাশে দাঁড়াবো এবং তার সুচিকিৎসার জন্য আল্লাহর নিকট দোয়া এবং নিজেদের সাধ্যের সবটুকু উজাড় করে তাকে সহযোগিতা করব, তার পাশে দাঁড়াবো। সে নির্যাতনের কারণে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে, এমনকি মরণ ব্যাধি ক্যান্সারের মতো একটা জটিল রোগে আক্রান্ত হয়েছে। পারিবারিকভাবে এত সচ্ছল নয়, তার শারীরিক কন্ডিশনও ভালো নয়। সুতরাং এই মুহূর্তে হেফাজতে ইসলামের পক্ষে তাকে সহযোগিতা করা সাংগঠনিকভাবে এরকম কোনো শক্তিও নেই, কিন্তু আমাদের আহলে খাইর আছেন, সকলের কাছে আমাদের আবেদন থাকবে। মাওলানা এনামুল হাসান ফারুকী একজন প্রতিভাবান আলেম, আমাদের এই অঞ্চলের গৌরব, গর্ব। আমরা জেনাকে নিয়ে আমরা গর্ব করতাম যে এত বড় একজন বুজুর্গ আল্লামা জুনায়েদ বাবুনগরের সান্নিধ্যতা অর্জন করেছে এবং তিনি মানুষের সাথে এত মিশুক ছিলেন, হাস্যোজ্জ্বল ছিলেন, তিনি হাসি খুশি মেজাজ ছিলেন। আল্লাহর হুকুম যে আল্লাহ পাক তিনাকে একটা পরীক্ষা ফেলেছেন, আর এই পরীক্ষায় এই জটিল রোগে আক্রান্ত হওয়ার পরে আপনারা তার পাশে ছিলেন। আমার অনুরোধ থাকবে, ইনশাল্লাহ আমরা আগামীতে যদি সেভাবে তেনার পাশে থাকি, আশা করি ইনশাল্লাহ তিনি অন্তত ট্রিটমেন্ট সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন। এ পর্যন্ত বাংলাদেশ এবং ভারতে মোট 4টা কেমোথেরাপি সহ তার চিকিৎসা ব্যয় হয়েছে প্রায় 31,45,000 টাকা। আর তারপর থেকে এখন পর্যন্ত প্রতি সপ্তাহে থেরাপি এবং মাসিক পরীক্ষা নিরীক্ষায় অর্থ খরচ হচ্ছেই। তার বাবা আরও বলেন, এ পর্যন্ত শুধু 15টি মামলা টানতে প্রায় 36 লক্ষ টাকা খরচ হয়েছে, যা থেকে এখনও পরিত্রাণ পাননি। একে তো শরীর নির্জীব হয়ে আসছে, তার উপর মামলার খরচ।
এ যেন মরার উপর খাড়ার ঘা। নির্লিপ্ত দৃষ্টিতে হয়তো সন্তান আর পরিবারের ভবিষ্যৎ কুয়াশা ঢাকা দেখে বেঁচে থাকার আত্মবিশ্বাসটুকুও ছোট হয়ে আসছে। চিকিৎসকরা বলছেন এখনও তার পূর্ণ চিকিৎসার জন্য আরও 40 থেকে 45 লক্ষ টাকার প্রয়োজন, অথচ তিনি প্রায় নিঃস্ব। তিনি সাহায্য চান, লজ্জা সংকোচ ঠেলে তিনি নিজ আর পরিবারের জন্য দেশের মানবিক মানুষের নিকট এ বিষয়ে সাহায্য প্রার্থনা করেছেন। আল্লাহর উপর ভরসা আর মানুষের কাছে এই সাহায্য প্রার্থনাই তার কাছে এখন শেষ আশা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।